আমি বলি কি মব শুধু মাঠে ময়দানে হয়েছে তা না, কিন্তু মব বিভিন্ন অফিস আদালতে হয়েছে। সমস্ত আইন কানুন নিয়ম ভেঙে, রীতিনীতি ভেঙে লুটপাট চলেছে। তারা একটা অংশ সবসময় মনে করতো ক্যাপিটাল মার্কেট দাঁড়িয়ে গেলে ব্যাংকের ব্যবসা বোধহয় কমে যাবে। বিএনপির সময় গভর্নেন্স ভালো ছিল, কিন্তু কোনো সময়ই রাইট পলিসি অ্যান্ড অ্যাটেনশনটা কিন্তু ক্যাপিটাল মার্কেট পায়নি। আড়াইটা জায়গায় ওই যে দেড়ের বাকি অর্ধেক বিনিয়োগ এই সময় আরো নেমে 22% চলে আসছে জিডিপির, ওভারঅল প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি। বিএনপির সরকারের এই মুহূর্তে যদি মানে ক্রাইসিস এরিয়া বলি, যে ক্রাইসিস এরিয়া তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তিনটা তো আছেই। নতুন সরকারের অর্থনীতি কেমন হওয়া উচিত, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে কোথায় রেখে গেছেন, সামনে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কী কী, এসব নিয়ে আমরা কথা বলবো। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মশরুর রিয়াজের সঙ্গে। ডক্টর মশরুর রিয়াজ, আপনাকে স্বাগত চর্চায় সময় দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আসি শেয়ার বাজারে। এই শেয়ার বাজার নিয়ে অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এখন শেয়ার বাজার কোন অবস্থায় আছে? ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে এবং চর্চাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখেন, শেয়ার মার্কেট যেটা ক্যাপিটাল মার্কেটের, বাংলাদেশে যেটা আছে স্টক মার্কেট, এটা ক্যাপিটাল মার্কেটের একটা অংশ, ইকুইটি মার্কেট হিসেবে ধরা হয় ক্যাপিটাল মার্কেটের। বাংলাদেশে এটা খুব ভালো অবস্থায় এই মুহূর্তে নাই, আগেও কোনো দিন ছিল না। আর মাঝখানে তো বিভিন্ন সময় ব্যাপক লুটপাটের শিকার হয়েছে। এইটা আমি যদি ধরেন গত 15 বছর ধরি, তারও আগে থেকে ধরি, 92 সালে প্রাতিষ্ঠানিক এটার ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দিয়ে এখানে রেগুলেটর এবং রেগুলেটরি ইনস্টিটিউশন স্টাবলিশ করে যদি নতুন যাত্রা শুরু হয় মনে হয় 92-93 থেকে। তো সেই প্রায় সেখান থেকে আজকে আপনার 33 বছরের কাছাকাছি সময়টাতে ক্যাপিটাল মার্কেট একেবারেই দাঁড়াতে পারেনি বাংলাদেশে। এটার তার সাথে সাথে 96, 2009 এবং 2009-এর পরে ওই দুইটা ছিল খুব বড় আকারে, কিন্তু 2009 থেকে 24 পর্যন্ত বিভিন্ন সময় ছোট ছোটভাবে এটার কন্টিনিউয়াস এখানে সমস্ত আইন কানুন নিয়ম ভেঙে, রীতিনীতি ভেঙে লুটপাট চলেছে। তো একদিকে যেভাবে মানুষের কনফিডেন্স চলে গেছে, ফাইন্যান্সিয়াল মার্কেট, সেটা স্টক মার্কেট হোক আর ব্যাংকিং হোক, এখানে কনফিডেন্সটা হলো নাম্বার 1 নিয়ামক। কারণ এখানে মানুষ টাকাটা আরেকজনকে দিয়ে দেয়, একটা জায়গায় বিনিয়োগ করে ডিপোজিটে রাখে। সেখানে যদি কনফিডেন্স না থাকে, সেই মার্কেট কখনো দাঁড়াতে পারে না। তো বাংলাদেশে এই লুটপাটের কারণে এবং মোটামুটি গত কয়েক দশক ধরেই দেখা গেছে যে সরকার বা রেগুলেটরদের একটা অবহেলার জায়গা ক্যাপিটাল মার্কেট, সেই দিক থেকে মানুষের কনফিডেন্স চলে গেছে। এটা হলো এক নাম্বার, যে ভালো নাই কেন। আর হিস্ট্রিটা যদি দেখি, তো দ্বিতীয় হলো এখানে যারা রেগুলেটর ছিল তারা হয় দুর্বল ছিল, আর নাহলে নিজেরাই লুটপাটের অংশ হয়েছে। আমরা বিশেষ করে 2009-10 অনওয়ার্ডস দেখেছি, 5ই অগস্ট পর্যন্ত, যে যারা রেগুলেটর ছিল তারাই এই ম্যানিপুলেশন এবং লুটপাটের সঙ্গী হয়ে গেছিল। তো রক্ষকই ভক্ষক যেটা বলি আমরা, দ্বিতীয়। আর তৃতীয় একটা, এখানে আইন কানুন রেগুলেশন অনেক কিছু আছে যেগুলো সংস্কার করা প্রয়োজন, জোরদার করা প্রয়োজন, কিন্তু যেই জায়গাটায় একটা দুইটা জায়গায় আদর্শিক বা ফিলোসফিক্যাল প্রবলেম হয়ে গেছিল আমি বলবো। প্রথমে হলো ফিলোসফিক্যাল প্রবলেমটা আমি বলি, যেটা ছোটটা, সেটা হলো যে এই ক্যাপিটাল মার্কেট যেটার অংশ স্টক মার্কেট, এইটা আসলে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে কেন্দ্র করে এটা গ্রোথ হতে হয়। কিন্তু বাংলাদেশে আপনি খেয়াল করবেন এইখানে ইন্ডিভিজুয়াল রিটেইল বিনিয়োগকারী তার আধিক্য বেশি। চেঁচামেচি যাই হয়, লস লাভ সুখ দুঃখ যাই হয়, সবসময় শোনা যায় ক্ষুদ্র বা রিটেল বিনিয়োগকারীদের থেকে। অবশ্যই ইন্ডিভিজুয়ালসরা, রিটেল বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা স্টক মার্কেটে আসবে, কারণ এটা একটা সেভিংস ইনভেস্টমেন্টের জায়গা, এটা থেকে এটা একটা অ্যাসেট ক্লাস, এখান থেকে ইনকাম জেনারেশন পৃথিবীর সব জায়গায় হয়। কিন্তু আসার সময় এটা মূলত প্রাতিষ্ঠানিক মেকানিজমের মাধ্যমে আসা, যেটা মিউচুয়াল ফান্ড হোক, অ্যাসেট ম্যানেজমেন্ট হোক বা অন্যান্য বিভিন্ন যে ভেহিকল থাকে ক্যাপিটাল মার্কেটে আসার, তার মাধ্যমে ইন্ডিভিজুয়ালসরা আসে এবং মূল পার্টিসিপেশনটা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের।
এখন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একেবারেই খুবই কম, এটার মাত্রা বা সংখ্যাটা। সেই কারণে এই জায়গাটায় আমরা দেখেছি যে সরকার বলি, বিসেক, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় গত কয়েক দশকই যখনই ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা অলমোস্ট ডে টু ডে একটা প্রাইস মুভমেন্টের উপর নির্ভর করে বা লাভ লসের শিকার হয় এবং পরপর কয়েকদিন পড়ে গেলে তারা খুব স্বাভাবিকভাবেই ক্ষতির শিকার হয়ে তারা অনেক বিভিন্ন কমপ্লেন করে, তখন সরকার বা রেগুলেটররা খুব সেটার ভিত্তিতে র্যাটেল হয়ে যায়, তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। কিন্তু আজকে যদি এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে প্রাধান্য থাকতো, ওরা কিন্তু ওই 2 দিন 5 দিন 1 মাস 1 সপ্তাহের লাভ লসের উপর চিন্তিত হয় না, তারা মিডিয়াম বা লং টার্মে আসে এবং তখন দেখা যায় যে একটা স্থিতিশীলতা থাকে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি অনেক হাই থাকে, যে মার্কেটের বিভিন্ন সিগন্যাল অ্যানালাইজ করা, বিভিন্ন কোম্পানির যে বিভিন্ন ডিটেলস, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এগুলো অ্যানালাইজ করার ক্ষমতা অনেক বেশি থাকে, যেটা আসলে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীদের ওইভাবে থাকে না। সেই কারণে পৃথিবী জুড়ে যেখানেই ক্যাপিটাল মার্কেট গ্রো করেছে, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা অবশ্যই একটা বড় অংশ, কিন্তু তারা এবং সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং তারা কি চিন্তা করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, সেটার উপর সরকারের রেসপন্স নির্ভর করে। এখানে এটা সবসময় উল্টা হয়েছে, একটা সমস্যা। সেকেন্ড বড় সমস্যাটা হলো আপনার ব্যাংক ভার্সেস ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, আপনি এই আমাদের ক্যাপিটাল মার্কেট হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের মেইন সোর্স, লং টার্ম ফাইন্যান্স। বাংলাদেশে এটা এক্সিস্ট করে না, লং টার্ম ফাইন্যান্স, এই যেহেতু স্টক মার্কেটটা একেবারেই অত্যন্ত দুর্বল। এখন লং টার্ম ফাইন্যান্স বাংলাদেশে সব সময় বিভিন্ন বিএনপি সরকারের একটা গুণ আমাদের প্রশংসা করতে হয়, যে তাদের সময় কখনো বড় ম্যানিপুলেশন বা একেবারে বাজার ধসে গেছে ম্যানিপুলেশনের জন্য, এই ধরনের কিছু কখনো হয়নি। গভর্নেন্সটা রিলেটিভলি বেটার ছিল। কিন্তু বিএনপি বলি বা অন্যান্য সরকারই বলি, ইভেন ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগে কেয়ারটেকার গভর্নমেন্ট, সব সময়ই ব্যাংক মালিকরা যারা রাজনৈতিকভাবে শক্তিশালী এই দেশে, তারা, আমরা এটা হলো রাজনৈতিক অর্থনীতি, ক্যাপিটাল মার্কেট বা ফাইন্যান্সিয়াল সেক্টরের রাজনৈতিক অর্থনীতি, তারা একটা অংশ সবসময় মনে করতো ক্যাপিটাল মার্কেট দাঁড়িয়ে গেলে ব্যাংকের ব্যবসা বোধহয় কমে যাবে। এটা একটা ভুল ধারণা, পৃথিবীর কোথাওই কমে নাই। যে দেশেই ক্যাপিটাল মার্কেট বড় হয়েছে, ব্যাংকের ব্যবসা কোনো জায়গায় কমেনি। তো যেহেতু এখানে স্টক মার্কেট দুর্বল, ক্যাপিটাল মার্কেটের অন্যান্য অংশ নাই, সো সবাই ব্যাংকের থেকে টাকা নেয়, যেটা কিন্তু ব্যাংকের উপর বোঝা বাড়াচ্ছে আপনার। বিশেষ করে ব্যাংক কিন্তু কনসেপচুয়ালি শর্ট টার্ম ফাইন্যান্সিং করার কথা অনলি, মানে 1 বছরের, কারণ নাহলে তার ডিপোজিটের সাথে ডিউরেশন মিসম্যাচ হয়। তো সেটার একটা বোঝা এবং ক্ষতি কিন্তু ব্যাংকিং সেক্টরের হয়েছে কয়েক দশক ধরে। আর তার সাথে সাথে যেহেতু ব্যাংকের থেকেই মূলত ফাইন্যান্সিং, প্রায় 90% ফাইন্যান্সিং ব্যাংক থেকে হয়, ব্যাংক মালিকরা মনে করেছে বিভিন্ন সময়ে যে এই ফাইন্যান্সিংয়ের একটা অংশ যদি ক্যাপিটাল মার্কেটে চলে যায়, আমাদের ব্যবসা বোধহয় পড়ে গেল, যেটা আসলে অমূলক ধারণা ছিল। এবং তারা রাজনৈতিকভাবে সবসময় ইনফ্লুয়েন্স করেছে যে ক্যাপিটাল মার্কেটের যে প্রপার ডেভেলপমেন্টের জন্য যে ধরনের মনে করেন অর্থ মন্ত্রণালয় বা সরকারের উচ্চ পর্যায়ে থেকে যে ধরনের পলিসি ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেগুলো যাতে না হয়। এবং অ্যাজ এ রেজাল্ট ক্যাপিটাল মার্কেট ইন এ সেন্স, হ্যাঁ বিএনপির সময় গভর্নেন্স ভালো ছিল, কিন্তু কোনো সময়ই রাইট পলিসি অ্যান্ড অ্যাটেনশনটা কিন্তু ক্যাপিটাল মার্কেট পায়নি। অ্যাজ এ রেজাল্ট আমরা, আর তার সাথে যখন যুক্ত হয়েছে বড় বড় লুটপাট, আর আমি মনে করি 17-18 থেকে একেবারে, বা 18-19 থেকে বিশেষ করে মানে রেগুলেটরের পক্ষ থেকে লুটপাটে জড়িত হয়ে গেছে, তখন কনফিডেন্স চলে গেছে তলানিতে। সব মিলিয়ে একেবারে ভালো অবস্থায় নেই। অন্তর্বর্তী সরকার আপনাকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান হিসেবে, কিন্তু আপনি নেননি। নিলে কি এই আপনি যেটা বললেন ক্যাপিটাল মার্কেটের যে এই দুরবস্থা কাটানো যেত কিনা, আর কেন নিলেন না? এককভাবে করা যেত নাকি, এটা তো আসলে ক্যাপিটাল মার্কেটের দুরবস্থা ঠিক করতে সময় লাগবে। মানে এটা 6 মাস, 3 মাস বা 1 বছরের বিষয় না। এবং এটা শুধুমাত্র যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেখানে আমাকে চেয়ারম্যান হিসেবে দিয়েছিল, সেই কমিশন বা তার চেয়ারম্যান একা পারবে তা না। এই যে একটু আগে আমি বলছিলাম, এখানে অনেক ধরনের পলিসি ডেভেলপমেন্ট রিফর্মসের প্রয়োজন আছে, যেগুলোর অনেক কিছু কিন্তু বিসেকের বাইরে, বিসেকের পারভিউর বাইরে। এখানে আপনার যে ব্যাংক, মানে এটা আইন কানুনের বাইরে গিয়ে ওই যে ফিলোসফিক্যাল, আমার গ্রোথ ফিলোসফি বা আমার অর্থনৈতিক উন্নয়নের ফিলোসফি, এবং সেখানে ব্যাংকিং যতটা ইম্পর্টেন্ট, ক্যাপিটাল মার্কেটও অ্যাটলিস্ট অতটা ইম্পর্টেন্ট।
এই ফিলসফি তো আসতে হবে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে, মানে দেশের যারা সরকার প্রধান হবে, অর্থনীতির যারা মূল নীতি নির্ধারক হবে তাদের কাছে, যেটা গত কয়েক দশকে কখনো আসেনি। সুতরাং সেটা কিন্তু বিসেক একা কিছু করতে পারবে না। দ্বিতীয় হলো, যদি আইন কানুনেও আপনি আসেন বা পলিসিতে, সেখানে অর্থ মন্ত্রণালয়কে একটা বড় ভূমিকা নিতে হয় বা হবে। সেখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আপনার পৃথিবী জুড়ে ইন্স্যুরেন্স ফান্ড আর পেনশন ফান্ড হলো সবচেয়ে বড় বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটগুলায় পৃথিবী জুড়ে। বাংলাদেশে পেনশন ফান্ড নাই বললেই চলে, আর ইন্স্যুরেন্স ফান্ড আছে, ধরা হয় যে $3-4 বিলিয়ন ইন্স্যুরেন্স ফান্ড আছে, কিন্তু নিয়ম কানুনের জন্য এটার বেশিরভাগ ইনভেস্টমেন্ট হয় ব্যাংক ওই ডিপোজিটে, ক্যাপিটাল মার্কেটে আসে না। তো তাহলে আপনাকে ইন্স্যুরেন্স রেগুলেটরের সাথে, পেনশন ফান্ড অথরিটির সাথে, পেনশন ফান্ড ডেভেলপ করা সরকারের, সামগ্রিক সরকারের সাথে কাজ করে, এই ধরনের অনেকগুলো কাজ কিন্তু কোনোটাই বিসেকের হাতে না। কিন্তু বিসেক হয়তো কোঅর্ডিনেট করবে, উদ্যোগ নিবে, তুলে ধরবে, প্রয়োজনীয়তাটা তুলে ধরবে, সেটা বিসেক করবে বা করতে পারে। কিন্তু পলিসি, সেই রাজনৈতিক সিদ্ধান্ত বা দৃষ্টিভঙ্গি, ক্যাপিটাল মার্কেটের প্রয়োজনীয়তা, আর পেনশন ফান্ড বা ইন্স্যুরেন্স ফান্ড ডেভেলপ করা, আর বিভিন্ন আইন কানুন চেঞ্জ করা, সেগুলো কিন্তু সামগ্রিক সরকারের বিষয়। সুতরাং এইখানে আমি গেলে হয়তো মানে যেই যাবে, যদি এটাকে উন্নত করতে হয়, তাকে মূলত সেই সরকার ওয়াইড, ক্রস গভর্নমেন্ট বা হোল অফ গভর্নমেন্ট এবং পলিটিক্যাল ওনারশিপ, এই দুইটা জায়গায় মূল কাজ করতে হবে। তাহলেই আপনি এটাকে হয়তো আগাতে পারবেন। কিন্তু আপনি কি মানে এক ধরনের ভয়ে ছিলেন যে আপনি এই আইন কানুন এসব পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন না, বা সরকারকে জি প্রভাবিত করতে পারবেন না, এই চিন্তা থেকে? একটা কিন্তু ওই সময় আমি ছাড়াও পুরো বাংলাদেশে অনেকেই, যারা ধরেন রাজনীতি, তারপর হলো পলিসি মানে পলিসি ডেভেলপমেন্ট, পলিসি রিফর্মস, সরকারের যে মানে সিভিল সার্ভিস একটা বড় অংশ সরকারের, তাই না, এগুলো যারা আসলে বোঝে বা কিছুটা বিশ্লেষণ করে, তারা অনেকেই তখন কিন্তু ভাবছিলেন, এবং পরে যথার্থই প্রমাণিত হয়েছে, যে ধরনের একটা বড় চেঞ্জ হয়েছে, এবং তার মাধ্যমে অনেক, আর তার আগেই অনেক প্রাতিষ্ঠানিক অবক্ষয় হয়ে গেছিল সুশাসনের অভাবে। মানে আমি 5ই আগস্টের আগের কথা বলছি, অনেক প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক দুর্বলতা চলে আসছিল। তার সাথে সাথে যেই ধরনের বিশাল চ্যালেঞ্জ নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট, বিশাল বলতে আমি অর্থনৈতিক চ্যালেঞ্জ বলছি না, পুরো বাংলাদেশকে স্থিতিশীল করা, অনেক ক্রাইসিস, সেগুলোকে মোকাবেলা করা। যেমন আপনার খেয়াল আছে 5ই আগস্ট বিকালের পর থেকে পুলিশ নামক ইনস্টিটিউশনটাই ডিসঅ্যাপিয়ার করে গেছিল। পৃথিবীর কোনো দেশে কিন্তু যুদ্ধকালীন অবস্থা ছাড়া এই ধরনের ঘটনা গত 20-30 বছরে কখনো ঘটেনি, যে একটা আপনার ল অ্যান্ড অর্ডার ইনস্টিটিউশন সম্পূর্ণ কয়েক সপ্তাহের জন্য একেবারে ভ্যানিশ হয়ে গেছিল, কয়েক সপ্তাহের জন্য। এটা জাস্ট একটা উদাহরণ। তো এরকম ব্যাপক মানে চ্যালেঞ্জ, বেশ ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, এবং ব্যাপক ধরেন অস্থিরতা, এইটা কিন্তু তখনই বোঝা যাচ্ছিল, একদম 7, 8, 9, 10 তারিখের দিকে। তো তখন কিন্তু আমি বা আরও অনেকেই, এটা একটা বিশ্লেষণ হচ্ছিল যে যারা এখানে সামগ্রিক সরকারের দায়িত্বে থাকবে, তাদের অ্যাটেনশনটা হয়তো আরও মানে এমন বড় বড় ফায়ার ফাইটিংয়ে চলে যাবে, এমন বড় বড় ঝামেলা সামাল দিতে চলে যাবে, এইখানে যে ধরনের সাপোর্ট প্রয়োজন হবে, সেই অ্যাটেনশনটা হয়তো পাওয়া যাবে না আলটিমেটলি। কিন্তু দেখেন, এটা আমরা চিন্তা করেছি অগাস্টের 10, 11, 12, 13 ওই সময় 2024-এর। আমরা যদি পরবর্তী 17 মাসটা দেখি, তাই হয়েছে নাকি? তো সেই জায়গাটাই একটা কনসার্ন ছিল, যে যদি এই সাপোর্টটা পুরোপুরি না পাওয়া যায়, তাহলে এখানে মানুষের অনেক এক্সপেকটেশন এবং ট্রুলি অনেক ইমপ্রুভমেন্ট রিকোয়ারমেন্ট আছে, জাতীয়ভাবেও, গভর্নেন্সের দিক থেকেও, এবং দৈনন্দিন যে ডে টু ডে অপারেশন সেই দিক থেকেও। সেটা যদি না করতে পারি, তখন মানে মানুষের প্রত্যাশা মেটাতে না পারলে তো নিজের কাছে দায়বদ্ধ থাকবে। এবং সে সময় আপনি বলেছিলেন যে সরকার বড় ধরনের আর্থিক সংস্কারের সুযোগ হারিয়েছে। এটা আমি এই গত 1 মাস 2 মাস আগে বলেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটি 2025-এর জানুয়ারিতে একটা ইন্টারভিউ, সরি 2026-এর 26 জি, গত 2 মাস আগে একটা ইন্টারভিউ। হারালো কেন? এটা হলো সামগ্রিক অর্থনীতির বিষয়টা। দেখেন, ওই ইন্টারিম গভর্নমেন্ট 8ই আগস্ট যখন ক্ষমতা নেয়, তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে খুবই সংকটময় একটা অর্থনীতি পেয়েছে। সংকটময় এই জন্য, কারণ তার আগের বছরগুলোতে 2-3টা জিনিস ঘটেছে। একটা হলো 22-এর মাঝামাঝি সময় থেকে 5ই আগস্ট পর্যন্তই
আমাদের যে সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমি প্রতি সপ্তাহে প্রতি মাসে খারাপ হচ্ছিল, ইনফ্লেশন বাড়ছিল, ব্যাংকের ফরেন রিজার্ভ পড়ে যাচ্ছিল, টাকার মান পড়ে যাচ্ছিল, আপনার মনে আছে এনপিএল হচ্ছিল, খেলাপি ঋণ বাড়ছিল। এইটা একটা। দ্বিতীয় হলো আপনার বিভিন্ন মানে পূর্ববর্তী যে আওয়ামী লীগ সরকার, তাদের কিন্তু আসলে 16-17 সাল থেকেই অর্থনৈতিক রাইট পলিসি রিফর্ম এগুলো থেকে সরে এসে তারা ওই যে সুশাসন ভেঙে বিভিন্নভাবে ক্রনি ইকোনমি, অলিগার্কিক ইকোনমি বেনিফিট হওয়া, সেই দিকে নজর বেশি ছিল। যার ফলে যে স্বাভাবিক অর্থনীতির যে গতিপথ, সেখানে যে ন্যাচারালি যেই ধরনের ওই সময়কার পারিপার্শ্বিকতা অনুযায়ী পলিসি রিফর্মস আসতো বা সিদ্ধান্ত আসতো, সেগুলো অনেক জায়গায় আসেনি। আবার কিছু কিছু জায়গায় উল্টাপাল্টা আসছে, যেমন এনার্জি, অলিগার্ক, ব্যাংকিংয়ে অলিগার্ক বেনিফিট করার জন্য। তো ইকোনমি স্লো ডাউনে ছিল এমনিতেও, এটা ধীরে ধীরে নামছিল, জব ক্রিয়েশন কমে যাচ্ছিল, বিনিয়োগ কমে যাচ্ছিল, আপনার খেয়াল আছে এটা 22-এর ম্যাক্রো ইকোনমি ইন্টারেস্ট হিট করার আগে, অ্যান্ড দেন আসলো ম্যাক্রো ইকোনমি হিট করলো। সব মিলিয়ে তারা সংকটময় অর্থনীতি পেয়েছে। এখন সেইখানে তাদের যে কাজ ছিল, আমি সেই কাজের একটা জায়গায় তাদের সাফল্য আছে, বা 1.5টা জায়গায় আমি বলবো। ওই যে ম্যাক্রো ইকোনমি যেটা বাকি অর্থনীতির ভিত্তিটা যদি না থাকে অর্থনীতি দাঁড়িয়ে থাকতে পারে না, গ্রো করতে পারে না। সেই ম্যাক্রো ইকোনমি যে পতন হচ্ছিল কন্টিনিউয়াসলি, সেই পতনটা কিন্তু তারা রোধ করেছে, এবং মূল ক্রেডিটটা যায় বাংলাদেশ ব্যাংকের কাছে। মানে সামগ্রিক ইন্টারিম গভর্নমেন্ট যত অনেকেই বলে যে ক্রেডিট পায়, অন্তর্বর্তী সরকারের যদি সাফল্য থাকে ব্যাংকিং খাতে, ম্যাক্রো ইকোনমি, ব্যাংকিং খাতেরও আগে আমি বলবো যে ম্যাক্রো ইকোনমির স্থিতি ছিল। তো ওই যে আপনি দেখেন টাকার মান কিন্তু আর পরে নেই 18 মাসে। রিজার্ভ, নেট রিজার্ভ 20 বিলিয়নে নেমে গেছিল, এটা এখন 27-28 বিলিয়নে, 28 বিলিয়নে চলে এসছে। আর এট দ্য সেম টাইম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, বাইরের সাথে আমাদের যে লেনদেনের ভারসাম্য, এটা বড় নেগেটিভে ছিল, সেটা পজিটিভে এসে আবার ছোট্ট নেগেটিভে গেছে, বাট মোটামুটি ভালো অবস্থায় আসছে। এই যে পতন হচ্ছিল প্রতি সপ্তাহে প্রতি মাসে, সেটা রোধ করা ওদের একটা বড় সাফল্য, যেটা মূল ক্রেডিটটা হলো বাংলাদেশ ব্যাংকের আমি মনে করি। আর তার সাথে অর্ধেকটা সাফল্য আছে মানে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে পার্শিয়াল সাফল্য আছে, ব্যাংকের লুটপাটটা বন্ধ করেছে, আর এনার্জি সেক্টরে বড় লুটপাট হতো, সেটা মোটামুটি নতুন অন্তত কোনো লুটপাট বা নতুন কোনো ধরনের লুটপাটের চুক্তি হয়নি। এই 1.5টা জায়গায় আমি তাদের সাফল্য আছে। কিন্তু তাদের যেই জায়গাটায় সাফল্য একেবারে সীমিত, আড়াইটা জায়গায়, ওই যে 1.5-এর বাকি অর্ধেক অর্থনৈতিক সুশাসনের অনেক জায়গা রয়ে গেছিল আরো, যেখানে হাত দেওয়া যেত, শুরু করা যেত। যেমন ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স, আপনার ব্যাংকিংয়ের সুশাসনের একটা অংশ হয়েছে, কিন্তু আরো অনেক কিছু এই 18 মাসে করা যেত। যেমন আপনি এই মানে খেলাপি ঋণকে অ্যাড্রেস করতে গেলে আপনাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট আইন, মানি লোন কোর্ট আইনের পরিবর্তন, এরকম আরো প্রাতিষ্ঠানিক মানে শক্তিমত্তা বৃদ্ধির আরো বেশ কিছু পলিসি এবং ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার ছিল এই সুশাসনের জন্য, সেগুলো কিন্তু হয়নি। অর্থনৈতিক সুশাসন ভেঙে পড়ার একটা জায়গা ছিল সরকারি যে বিনিয়োগ ব্যবস্থাপনা। আপনি জানেন যে এখানে $4 বিলিয়ন প্রজেক্ট $14 বিলিয়ন হয়েছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট। আবার 100 কোটির প্রজেক্ট 600 কোটি টাকায় ভুরি ভুরি আছে, আবার তার মধ্যে লিকেজ। তো সেই জায়গাটাও কিন্তু হাত দেওয়া হয়নি। হ্যাঁ, প্রকল্প আননেসেসারি প্রকল্প নেওয়া হয়নি, নতুন প্রকল্প নেওয়া হয়নি, কারণ টাকা পয়সা নাই, ট্যাক্স কম, ঋণের স্পেস আটকে গেছে। কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সেটার রিফর্ম প্রয়োজন ছিল, সেটাও হয়নি। সুতরাং সুশাসনের জায়গায় অর্ধেকটা ফেইলিওর। অর্থনীতির প্রবৃদ্ধির চাকাগুলো, কর্মসংস্থান, বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, এক্সপোর্টের সক্ষমতা, সেই জায়গাগুলোকে চাঙা করা যায়নি। আপনি জানেন যে বিনিয়োগ এই সময় আরো নেমে 22% চলে আসছে জিডিপির, ওভারঅল প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি। এক্সপোর্ট গত অগাস্ট থেকে পড়ছে আমাদের, কিন্তু এটা যে পড়বে এটা ধারণা করা হচ্ছিল। ট্রাম্প ট্যারিফ, বিভিন্ন ধরনের ইউরোপের বিভিন্ন রুল রেগুলেশন চেঞ্জ হচ্ছে, তো সেগুলোর জন্য যে সক্ষমতা তৈরি, এলডিসি গ্র্যাজুয়েশন 26-এ হোক বা 29-এ হোক, আওয়ামী লীগ সরকারের সময় কোনো সক্ষমতা তৈরি করা হয়নি। কিন্তু গত 18 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা নিয়ে বলেছে গ্র্যাজুয়েশন হবে, কিন্তু কোনো সক্ষমতা তৈরি করা হয় নাই। সুতরাং এই যে প্রবৃদ্ধির যে চাকাগুলা, বিশেষ করে কর্মসংস্থান, বিনিয়োগ, বাণিজ্য, আর বিশেষ করে স্মল বিজনেস, ক্ষুদ্র ব্যবসাগুলো, যেখানে আমার এমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি, ক্ষুদ্র এবং মাঝারি, তাদের অবস্থা খুব সঙ্গীন ছিল। প্রথমে ম্যাক্রো ইকোনমি,
তারপর 18 মাসের ল অ্যান্ড অর্ডার, বিভিন্ন বিক্ষোভ, এগুলো মিলে বিক্ষোভ না বলে আমরা মব বলতে পারি। বিক্ষোভের একটা বড় অংশ ছিল বিভিন্ন জায়গায় মব। এবং আমি বলি কি, মব শুধু মাঠে ময়দানে হয়েছে তা না, কিন্তু মব বিভিন্ন অফিস আদালতে হয়েছে, মব ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতেও মব হয়েছে। কারণ তৎকালীন সরকারের অনেক কর্মকর্তা বা নীতি নির্ধারক এই মবের প্রতি পজিটিভলি রেসপন্স করতো। মানে মব কোথাও হলে দেখা যেত তাদের দাবি মেনে নিত, সেটা ফেসবুকে হোক আর মাঠে ময়দানে হোক আর কোনো সরকারি দপ্তরেই হোক। তো এইসব কারণে স্মল বিজনেস কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এদের প্রতি যে স্মল বিজনেস ক্ষতিগ্রস্ত হওয়া মানে মানুষের বেকারত্ব বেড়ে যাওয়া, এবং বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, দারিদ্র্য বেড়েছে। সরকারি কোনো নতুন স্ট্যাটিস্টিক্স দেয় নাই গত 18 মাসে, কিন্তু বেসরকারি স্ট্যাটিস্টিক্স যেমন পিপিআরসির অ্যানালিসিসে দেখা গেছে দারিদ্রতা বেড়েছে, আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট, জনসংখ্যার যে অংশ কোনো কাজ বা ট্রেনিং বা এডুকেশনে নাই, এই প্রত্যেকটা সংখ্যা বেড়ে গেছে। তাহলে ওইটা ছিল তাদের দ্বিতীয় একটা বড় সীমাবদ্ধতা অর্থনীতির ক্ষেত্রে, বা সুযোগের হারানো। আর একটা ফাইনাল যে সুযোগটা তারা হারিয়েছে, যে কারণে আমি বলেছি যে অর্থনীতির সুযোগ হারিয়েছে, সংস্কার, অর্থনৈতিক সংস্কার। এই 5ই আগস্টের পরে বোধহয় বাংলাদেশের মানুষের শুধু অর্থনীতি না, সার্বিকভাবে দুইটা মানে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সবচেয়ে বড় ছিল। একটা হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আরেকটা হলো সংস্কার সব ক্ষেত্রে। তো এখন অর্থনীতির সংস্কারগুলো কিন্তু আপনার ওই যে কনস্টিটিউশনাল রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্মের মতো কঠিন না, মানে কঠিন কিন্তু ওগুলোর মতো জটিল না। এবং গত 18 মাসে কিন্তু মোটামুটি আমি বলবো বেশ ফেভারেবল অবস্থা বিরাজ করছিল সংস্কারের। অনেকে শেষের দিকে এসে ইন্টারিম গভর্নমেন্টেরও অনেকে বলেছে যে ব্যুরোক্রেসি হেল্প করে নাই, কিন্তু ব্যুরোক্রেসি আপনি চিন্তা করে দেখেন 5ই আগস্টের পরে প্রথম 8-9 মাস তো ব্যুরোক্রেসি নিজেও খুব নরম, খুবই নরবরে, ওদের ভিতরে অস্থিরতা নরম ছিল, আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারতেন রিফর্মসে, কিন্তু উদ্যোগী তো হয়নি। আপনি সামগ্রিকভাবে যে অর্থনৈতিক সংস্কার করার প্রয়োজন ছিল, বিনিয়োগ, পরিবেশ, রপ্তানির সক্ষমতা, স্মল বিজনেসের যে ব্যবসার পরিবেশ, পাবলিক ফাইন্যান্স, ট্যাক্স, কাস্টমস, অবকাঠামো ব্যবসা বা অর্থনীতির জন্য, সেগুলো কোনো কিন্তু অর্থনীতির ক্ষেত্রে অনেকেরই যে পূর্ব অভিজ্ঞতা আছে, এরকম লোকজনই তো সরকারি ছিল। তাহলে এই অর্থনীতির ক্ষেত্রে তারা কোনো রকম আলোকপাত করলেন না কেন, কোনো দৃষ্টি দিলেন না কেন? মুখে কিন্তু বলেছে অনেক, হ্যাঁ, কিন্তু পারেনি বা সময় দেয়নি, দুইটার একটা। মানে অর্থনীতি নিয়ে কাজ করেছে একটা, আরেকটা হলো যে সরকারি সিস্টেমকে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাবে, সংস্কার বাস্তবায়ন করবে, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা অর্থনীতি শুধু পড়ার মাধ্যমে এটা হয় না, এটা গভর্নমেন্ট মেশিনারি, পলিসি ইস্যুস, রিফর্ম কালচার, পলিটিক্যাল ইকোনমি, এগুলো সব কিছুর একটা ভালো ধারণা থাকতে হয়। তো সেইটাও যে একেবারে ছিল না ইন্টারিম গভর্নমেন্টে, আমি সেটা বলবো না, কারো কারো হয়তো ছিল, কিন্তু উদ্যোগী তো নেওয়া হয়নি। এখন কেন নেয়নি, সেটা কি অন্যদিকে বেশি ব্যস্ত হয়ে গেছে, নাকি এটাকে অত গুরুত্বপূর্ণ মনে করেনি? যদিও মুখে কিন্তু অনেকবারই বলেছে যে আমরা করতে চাই, কিন্তু করেনি। তার মানে হয় সময় দেয়নি, বা অন্যদিকে বেশি ব্যস্ত হয়ে গেছে, অথবা রিফর্ম বাস্তবায়নের সক্ষমতার অভাব ছিল। তাহলে অন্তর্বর্তী সরকার অর্থনীতিটা কোথায় রেখে গেল, এবং নতুন সরকারের জন্য কি ঝুঁকি, কতটা ঝুঁকি তাকে মোকাবেলা করতে হবে? ওই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে উত্তরাধিকার সূত্রে সংকটময় অর্থনীতি পেয়েছে, বিএনপি নতুন সরকার বিশাল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, তারাও কিন্তু সংকটময় অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এবং বিএনপির সরকারের এই মুহূর্তে যদি মানে ক্রাইসিস এরিয়া বলি, যে ক্রাইসিস এরিয়া তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তিনটা তো আছেই, একটা জ্বালানির, একটা ল অ্যান্ড অর্ডার, আরেকটা কিন্তু অর্থনীতি। এটার কারণটা কি? ওই যে একটু আগে আমি যেটা বললাম, অর্থনৈতিক সুশাসনের কাজটা অর্ধেকটা হয়েছে, বাকি অর্ধেক এখনো হাতি দেওয়া হয়নি। আমার ব্যাংকিংয়ে এখনো অনেক বড়, ব্যাংকিং স্টেবিলাইজেশন এখনো অনেক বড় কাজ রয়ে গেছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার জন্য যে আইনটা, সেটাই পাস হয়নি। বাংলা প্রাতিষ্ঠানিক লেভেলে ব্যাংকিং এবং এনবিএফআই প্রাতিষ্ঠানিক লেভেলে গভর্নেন্স এনশিওর করার জন্য ব্যাংক কোম্পানি আইন, সেটার রিফর্ম হাতই দেওয়া হয়নি। এনবিএফআইর যে ল, রিফর্মে হাত দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স, যেটা বাংলাদেশ ব্যাংক অর্ডার, সেটা অর্থ মন্ত্রণালয়ে গিয়ে 3 মাস বসেছিল, সেই অবস্থায় এটা শেষ হয়ে গেছে, মানে ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং মানি লোন কোর্টে হাত দেওয়া হয়নি।
এনপিএল 36%, সামনে আরেকটু বাড়তে পারে। এত বড় এনপিএল বা খেলাপি ঋণের নাম্বার বুকসে নিয়ে সেক্টরটা তো মানুষের কাছে আস্থার যোগান দিতে পারবে না। তাহলে এটাকে সরিয়ে নিতে গেলে আপনার ওই যে স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং কোম্পানি লাগবে, সেদিকে আমরা হাতই দিইনি। ক্যাপিটাল মার্কেটে কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু বাস্তবায়ন তেমন কিছু হয়নি, কারণ বাস্তবায়নের সময় লাগে। ইন্স্যুরেন্সে তো তেমন হাতই দেয়নি। সুতরাং এইখানে সুশাসনের একটা বড় অংশ কিন্তু বাকি রয়ে গেছে। এই সরকার, নতুন বিএনপি সরকার, উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টর স্টেবিলাইজেশন, এটা একটা বড় কাজ তাদের। দ্বিতীয় হলো ওই ম্যাক্রো অর্থনীতি, ওই যে পতনটা রোধ হয়েছে, ধারাবাহিক পতন হচ্ছিল গত 18 মাসে, সেটা যেটা আমি ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকে আমি সেই কৃতিত্ব দেই, কিন্তু এইটা কিন্তু এখনো সুসংহত হয় নাই। এটার প্রাথমিক সাফল্য আছে, এটাকে আরো সুদৃঢ় করতে হবে এই ভিত্তিটা। যেমন আপনাকে বলি, মূল্যস্ফীতি 13-14% থেকে নেমে এসছে, এটা ভালো, কিন্তু কোথায় আছে? 9-এর কাছাকাছি। এটাও অনেক হাই ইনফ্লেশন। দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তুলনা করলে তো অনেক হাই। এখন 9-কে আপনি যতদিন 6-এ নামাতে না পারবেন বা 7-এর নিচে নামাতে না পারবেন, ইন্টারেস্ট রেট কমানো ডিফিকাল্ট হয়ে যাবে। ইন্টারেস্ট রেট না কমাতে পারলে ব্যবসার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা, বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার মানুষের জীবনযাত্রার মান সেই জায়গায় আঘাত পাচ্ছে, লো ইনকাম মানুষের কষ্ট হচ্ছে, ওখানে বড় কাজ আছে ইনফ্লেশনে। দ্বিতীয়ত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 28-29 বিলিয়নে এসছে, ভালো আগের তুলনায়, কিন্তু আমার এখন গ্রোথ রেট 4%। এই গ্রোথ রেটকে যদি ইকোনমিক গ্রোথ রেট 5%, 6%-এ আমি নিতে চাই, যেটা বাংলাদেশের কিন্তু এই আমি বলবো যে কোভিডের পর পর্যন্ত তার আগের 30 বছরের অ্যাভারেজ 5% বা তারও উপরে। সুতরাং সেই জায়গায় যাওয়াটা আমাদের জন্য খুব অসম্ভব কিছু না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে এই $28 বিলিয়ন হবে না, তখন ইম্পোর্ট বেড়ে যাবে। সেই ইম্পোর্ট বেড়ে গেলে আমি যদি সামাল দিতে না পারি, তখন আবার টাকার মান পড়ে যাবে। সুতরাং এই জায়গায় এখনো বড় কাজ বাকি আছে, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনটাকে আরো সুদৃঢ় করা। অর্থনৈতিক দিক থেকে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ কি? এই প্রধান চ্যালেঞ্জ ইনফ্লেশন, ব্যাংকিং সেক্টর স্টেবিলাইজেশন, এনার্জি যে ক্রাইসিসটা আছে এই মুহূর্তে আমাদের, সেটা কিন্তু অর্থনীতিকে বড়ভাবে এফেক্ট করে। যদিও এটা আরেকটা খাত, কিন্তু এনার্জি আপনি জানেন এটা গ্যাস এবং গ্যাস থেকে বিদ্যুৎ, এটার মাধ্যমে আমার শুধু যে বাসাবাড়িগুলো চলছে তা না, ইন্ডাস্ট্রি চলছে, বিদ্যুৎ প্ল্যান্টগুলো চলছে, পাওয়ার প্ল্যান্টসগুলো। এবং এইখানে আওয়ামী লীগ সরকারের সময় মানে অলমোস্ট এটা ইচ্ছাকৃত পলিসি ফেলিওরই ধরা যায়, যে তারা ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশন 11 সাল থেকে বন্ধ করে রেখেছিল, নতুন খুব অনুসন্ধান করা। এবং তারই পরিপ্রেক্ষিতে 17-18 থেকে এলএনজির উপর আমরা নির্ভরশীল হয়ে গেলাম, এবং এইটা থেকে আমরা খুব সহসা বেরোতে পারবো না, কারণ কূপ খননের কাজ এটাও কিন্তু গত 18 মাসে হয়নি। তারা একাধিকবার উদ্যোগ নিয়েছিল, টেন্ডার ডেকেছিল, সেই কনফিডেন্সটা তারা জেনারেট করতে পারেনি যারা এই ধরনের স্পেশালাইজড ইনভেস্টর আছে গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাসে। তো এখন খুবই আর্জেন্ট বেসিসে একদিকে এনার্জি যদি আপনার ক্রাইসিস হয়, প্রোডাকশন কমে যাবে, পাওয়ার প্ল্যান্টের ডিসরাপশন হয়ে আপনার লোডশেডিং শুরু হবে, ট্রান্সপোর্টের সমস্যা হবে। সুতরাং এটা অর্থনীতিকে সার্বিকভাবে, রপ্তানি তো কমবেই প্রোডাকশন করে। সুতরাং সেই জায়গাটায় আপনার এনার্জিতে বড় নজর দিতে হবে। তৃতীয় হলো বিনিয়োগে নজর দিতে হবে। বিনিয়োগ একেবারেই পড়ে যাচ্ছে, সেই বিনিয়োগের জায়গাগুলোকে, বিনিয়োগ পরিবেশকে ঢেলে সাজাতে হবে। আর এক্সপোর্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ডোমেস্টিক ইকোনমি বাড়ছে আস্তে আস্তে, কিন্তু এটা এখনো 18 কোটি লোককে চাহিদা পূরণ করতে পারছে না। নেক্সট স্টেজ এটাকে ধরে রাখতে এনাফ ফর্মাল সেক্টর জব, ম্যানুফ্যাকচারিং সেক্টরের ভিত্তি, এটা সব কিন্তু এক্সপোর্ট। সেই এক্সপোর্টে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আগামী 4-5 বছরে, এখনই মানে আগামীকাল থেকে তৈরি হতে হবে। একটা তো হলো এলডিসি যদি 3 বছর পরেও আমরা এটা আমাদের আবেদন গ্রহণ করে, এইটার জন্য যে রিফর্ম এবং সক্ষমতার উন্নয়ন প্রয়োজন, সেটা আজকে থেকে শুরু করতে হবে, কারণ আমরা 4 বছর লেট। এই আবেদনটাকে কিভাবে দেখছেন আপনি? ইতিবাচকভাবে দেখেন? আমার মনে হয় আবেদনটা না করে উপায় ছিল না, না করতে পারলে ভালো হইতো, কিন্তু না করে উপায় ছিল না। কেননা এলডিসি পরবর্তী অবস্থায় আমাদের যে দুইটা বড় চেঞ্জ হবে, একটা হলো যে আমাদের এক্সপোর্ট বড় বড় মার্কেট, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, ডিউটি দিয়ে। তখন আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাব অনেকের তুলনায়। যেখানে ইন্ডিয়া আপনি জানেন এফটিএ করে ফেলেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ভিয়েতনামের আরও আগেই এফটিএ হয়ে গেছে, তারা শূন্য শুল্কে যখন এক্সপোর্ট করবে, আমরা যদি তৈরি না হই এবং কোনো ধরনের এফটিএ না আসে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ধরেন যখনই এলডিসি গ্র্যাজুয়েশন হোক, 3 বছর যদি পিছায়ও বেস্ট কেস সিনারিও, তাহলে এখন থেকে 6 বছর পরে
ডিউটি ফ্রি অ্যাক্সেস চলে যাবে তার 3 বছরের মাথায়। 6 বছর তো দেখতে দেখতে চলে যাবে। তো সেই 6 বছরের মাথায় আমার ডিউটি দিতে হবে অ্যাভারেজে 10, 11, 12%, আর ইন্ডিয়া দিবে 0, ভিয়েতনাম দিচ্ছে 0। তো আমি প্রতিযোগিতায় টিকবো কিভাবে? তাহলে হয় আমার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো ধরনের নতুন আন্ডারস্ট্যান্ডিং যেতে হবে, যেটা খুব কঠিন হবে, খুব সহজ হবে না, খুব জটিল হয় এই আলোচনাগুলো। ইন্ডিয়ার 20 বছর লেগেছে এফটিএ করতে, আমাদের 20 বছর না লাগতে পারে, আমরা ছোট দেশ, ছোট অর্থনীতি, জটিলতা কম, তাও 5-6 বছর মিনিমাম লেগে যায় এই ধরনের এফটিএ করতে। সুতরাং আবার নাও হতে এর পারে। মধ্যে আমরা সক্ষমতা তৈরি করতে আমার মূল পারবো জিনিস কিনা? হচ্ছে কি, এফটিএ হোক না হোক আমার সক্ষমতা তৈরি করতে হবে। আমার মানে এক্সপোর্ট, আমার ট্রেড কস্ট হাই, বিজনেস কস্ট হাই, প্রোডাকশন কস্ট হাই, প্রোডাক্টিভিটি লো, পোর্টের এফিসিয়েন্সি কম, সেই জায়গাগুলো আমার সক্ষমতা বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি। এই চুক্তি অনুযায়ী আমাদের 19% শুল্ক দিতে হবে। এর বিনিময়ে সেখান থেকেই তুলা, গম ইত্যাদি কিনতে হবে, বোয়িং কিনতে হবে। মানে অনেকেই বলেন, অর্থনীতিবিদরা, আপনারও মন্তব্য চাই, যে অনেকেই বলেন যে এই চুক্তিটা খুবই অসম এবং বাংলাদেশের স্বার্থের বিপরীতে। আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এই চুক্তিটা নিয়ে দুইটা আমার বড় মানে দুশ্চিন্তার কারণ আছে। প্রথমটা হলো, এটা যেই তাড়াহুড়ার সাথে যেই সময়ে চুক্তিটা সাইন করেছে। আপনারা জানেন যে এটা নির্বাচনের 3 দিন আগে, 9ই ফেব্রুয়ারি আমরা শুনেছি এটা সাইন হয়েছে, অ্যাকচুয়াল সাইন। তো যেখানে 3 দিন পরে একটা নির্বাচন হতে যাচ্ছে, পুরো দেশ উৎসব মুখরভাবে সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে ভোট দিতে, ডেমোক্রেটিক ট্রানজিশন, এবং নির্বাচনের হয়তো 5 থেকে 6 দিনের মধ্যে নির্বাচিত সরকার, রাজনৈতিক নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে। তাহলে তার 8 দিন আগে বা ইলেকশনের 3 দিন আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট যে চলে যাবে তার 5-7 দিন 8 দিনের মধ্যে, তার কি এইটা সাইন করার, তাড়াহুড়াটা করাটা দরকার ছিল? আমি তো কোনো যুক্তি খুঁজে পাই না, এবং এটার কারণে অনেক মানুষের মনে বিভিন্ন প্রশ্নের এবং সমালোচনার দানা বাঁধছে। তাদের তো উচিত ছিল নির্বাচিত সরকারের জন্য এটাকে একটু রেখে দেওয়া, এক। আর দ্বিতীয়ত, এটা কিন্তু অনেকেই জানতো যে ইউএস সুপ্রিম কোর্টের একটা রুলিং যে কোনো সময় আসবে, সুতরাং সেই রুলিং আসলে এটা বাধ্য হতে পারে, এই সম্ভাবনা তো কিছুটা হলেও প্রথম থেকে ছিল। তাহলে সেটার জন্য তো একটু অপেক্ষা করা উচিত ছিল। তাহলে এই যে তাড়াহুড়া করে করা হলো, এইটা অত্যন্ত উদ্বেগের একটা বিষয়, এবং এটার রিয়েল রিজনটা জানা উচিত সবারই, কেন তাড়াহুড়াটা কেন ছিল। আর দ্বিতীয় আমার উদ্বেগের বিষয়, যেটা আপনি বললেন, চুক্তির অনেকগুলো ক্লজ, যে 32 পাতার একটা ডকুমেন্ট রিলিজড হয়েছে, সেটার অনেকগুলো ক্লজ দেখা যাচ্ছে বাংলাদেশের একেবারেই কোনোভাবে ন্যূনতম স্বার্থটাও রক্ষা করা হয়নি। চুক্তি হয়তো আমাদের করতেই হতো, করলে যদি বেনিফিট আসে আমরা করব, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে কোনো দেশ তার স্বার্থটা তো মিনিমাম রক্ষা করবে, পুরোটা না পারলেও। এখানে আপনার কাউন্টার পার্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তার সাথে আপনি সব কিছুতে পারবেন না, তার শক্তিশালী দেশের, এবং এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সব দিক থেকে। সুতরাং তার সাথে সবকিছুতে নেগোশিয়েট করে টক্কর দেওয়া যাবে না, পারবেন না, কিন্তু আপনি তো ন্যূনতম জায়গাগুলো, এখানে বহু ক্লজ আছে, একেবারে ন্যূনতম স্বার্থটাও রক্ষা করা আমাদের হয়নি। নিরাপত্তা, আমাদের ভূ রাজনীতি, আপনার পলিসি সার্বভৌমত্ব অনেকাংশেই এখানে আপনি, আমি মনে করি বাংলাদেশ থেকে যারা কাজ করেছে নিজেরাই বিসর্জন দিয়ে আসছে। সুতরাং এখন একটা চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে একটু ভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে এইটার কার্যকারিতা নাই, যদিও ট্রাম্প পরবর্তীতে তার প্রশাসনিক ক্ষমতার ভিত্তিতে 15% দিয়েছে, তাও ঠিক আছে। আপনার আগে কি ছিল, চুক্তিটা থেকে যদি আমরা বেরিয়ে যাই, অরিজিনাল আমাদের উপর যেটা দিয়েছিল 37%, সেটা আরোপিত হবে। এখন তো আর ওই 37 বা 20-25 এগুলার ভয় নাই, বড়জোর 15। আরেকটা হতে পারে, আমরা আর একটু সামনে গেলে জানতে পারি যে আমাদের একটু খেয়াল রাখতে হবে, মানে গভীরভাবে এটাকে ফলো করতে হবে, যে এইটার ফলে কি চুক্তি অটোমেটিক্যালি ভিত্তি বাতিল হয়ে যায় নাকি। তাহলে আমাদের এটা থেকে বের হওয়ার আর কিছু না, এটা বাতিল, রাইট? আর যদি বাতিল না হয়, আমার মনে হয় এক্সিট করতে পারি আমরা, এক্সিট ক্লজ আছে, এবং এখন এক্সিট করলে ওই যে 37% ইম্পোজ হবে সেই ভয়ও নাই। কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের মতো অত্যন্ত গ্লোবাল স্টেজে শক্তিশালী এবং প্রভাবশালী দেশের সাথে এইভাবে মুখের উপর এক্সিট করে ফেলা, এটা অতটা সহজ হবে না। মনে যেটা বলে ওইটা হয়তো বাস্তবায়ন অত সহজ হবে না। এটার অন্যান্য রিপারকাশন আছে। অন্যদিকে আমরা যুক্তরাষ্ট্রের যদি কোনোভাবে আমরা নন কোঅপারেশন পাই, সেটা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। তো আমি বলবো দুইটা জিনিস করা উচিত। একটা হলো
যুক্তরাষ্ট্রের যারা সরকার এবং ওখানকার আইনজীবী আছে তাদের সাথে পরামর্শ করে যে এটার ফলে পুরো ভিত্তিটাই বাতিল হয়ে গেছে নাকি। যদি ভিত্তিটাই বাতিল হয় ওই মানে ডিলগুলা, ট্রেড ডিলগুলা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, ওগুলোর কোনো কার্যকারিতা থাকবে না, তখন আর আমার কিছু করার নাই, চুপ করে থাকলেই তো হলো। আর যদি সেটা না হয়, আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে যে ক্লজগুলা সমস্যাযুক্ত সেগুলো রিনেগোশিয়েট করে এগুলা রিভাইজ করা উচিত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি ধারাবাহিকতা, কারণ গত আগস্টেই স্মারক সমঝোতা স্মারক সই হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই চুক্তিটি করতে হয়েছে, এটা হচ্ছে তাদের যুক্তি। এটাকে কতটা আপনি যৌক্তিক বলে মনে করেন? বিশ্ব বাস্তবতায় আমেরিকা আর বাংলাদেশ মানে আছে, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক, এটা ভালো। দুই দেশের জন্য বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। আমরা অর্থনৈতিক কারণে ইম্পর্টেন্ট না হলেও আমরা হয়তো ভূ রাজনৈতিক কারণে আমেরিকার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু দিন শেষে এটা সত্যি যে তারা অর্থনৈতিকভাবে বা পৃথিবী জুড়ে কূটনৈতিকভাবে সব, দে আর দ্য অনলি সুপার পাওয়ার। এবং তার মার্কেটটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার মার্কেট তার কাছে গুরুত্বপূর্ণ হোক আর না হোক, তার মার্কেট আমার কাছে গুরুত্বপূর্ণ। সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্ট কান্ট্রি বাংলাদেশের, প্লাস হলো গ্রোথ অপরচুনিটি ভেরি হাই, এবং গার্মেন্টসের বাইরে অন্যান্য সেক্টরগুলোও গ্রো করছিল, রাইট? তো সেই জায়গাটায় চুক্তি না করে হয়তো আমরা পারতাম না, কিন্তু আমার মনে হয় তাদেরকে যদি বলা হতো যে ভাই 9 তারিখ না করে ফেব্রুয়ারির 20 তারিখে করব, এমন কোনো বড় কোনো রাগ তারা করতো, কারণ 10-12 দিনে এমন কিছু আসে যেত না তাদের জন্য। যে ভূ রাজনীতির কথা বলছিলেন, একদিক থেকে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যিক ভূ রাজনৈতিক দ্বন্দ্ব আছে, ভারত আবার চীনের মধ্যেও, দুই প্রতিবেশী দেশের মধ্যেও এক ধরনের টানাপোড়েন আছে। এর মধ্যে বাংলাদেশ তার স্বকীয়তা বজায় রেখে, তার জাতীয় স্বার্থ সমুন্নত রেখে কিভাবে এই এক ধরনের পরাশক্তি বা পরাশক্তির কাছাকাছি এই দেশগুলোর সাথে ডিল করতে পারে? বা আচ্ছা, এই ধরেন এটা কিন্তু অসম্ভব না, এটা করা যেতে পারে। আপনার এশিয়াতেই অনেক এক্সাম্পল আছে, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইউএই, এরা কিন্তু মোটামুটি, হ্যাঁ, তারা হয়তো আমেরিকার সাথে কোনো বিষয়ে অনেক বেশি ক্লোজ, কিন্তু আবার একেবারে অন্যান্য তাদের যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চায়না একেবারে ফেলে দিয়েছে তা না। সিঙ্গাপুরে আপনি দেখেন বড় চাইনিজ ইকোনমিতে চাইনিজদের একটা বড় ইনভলভমেন্ট আছে। ভিয়েতনামে আমেরিকান এফডিআই হাইয়েস্ট, আবার অ্যাট দ্য সেম টাইম ভিয়েতনাম তার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সবচেয়ে বেশি র মেটেরিয়ালস বা ইন্টারমিডিয়েট গুডস আনে চায়না থেকে। চাইনিজ ইনভেস্টমেন্টও বাড়ছে আস্তে আস্তে। তো আমার মনে হয় এটা মানে ব্যালেন্সড, যেটা বিএনপি বলেছে যে সবার আগে বাংলাদেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে, এইটাতে অটল থাকতে হবে। দ্বিতীয় হলো যে কোনো দেশের সাথেই মানে যেচে পড়ে তাদের কোনো রেড লাইন, খুব সেন্সিটিভ জায়গা, সেটাকে ভায়োলেট করা, সেই দিকে সেটাকে পরিহার করতে হবে। আর ওই যে মানে ওয়ান সাইজ ফিটস অল বলে কিছু নাই, মানে যেই ইস্যুতে যার সাথে যখন আলোচনা হচ্ছে তার সাথে ওই ইস্যু ভিত্তিকই দুই দেশের যে বোঝাপড়া বা মিউচুয়াল বেস্ট ইন্টারেস্ট, তার ভিত্তিতে আলোচনা করতে হবে। আমি যখন কান্ট্রি এক্স এর সাথে আলোচনা করছি ইস্যু এক্স নিয়ে, তখন কান্ট্রি ওয়াই কি চিন্তা করলো ওটা নিয়ে আমার খুব বেশি চিন্তার দরকার নেই, অ্যাজ লং অ্যাজ কোনো রেড লাইন আমি ক্রস করছি না, যে আরেকটা দেশের ক্ষতি হবে সরাসরি, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলো আমি ক্রস করছি না। সো প্রথমে হচ্ছে দেশের স্বার্থে কতটুক ছাড় দেওয়া যাবে এটা আইডেন্টিফাই করতে হবে, দেশের স্বার্থে কোথায় ছাড় দেওয়া একেবারেই অসম্ভব সেটা আইডেন্টিফাই করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো আমার প্রতিটা ইস্যুতে ইস্যু ভিত্তিক পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনা, সেই জায়গাটায় আমাদেরকে ফোকাস করতে হবে। এইখানে তিনজনকে একসাথে দেখার হয়তো সুযোগ থাকবে না, উচিত নয়। কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি কয়েকদিন আগে ডাভোসে একটা চমৎকার টার্ম বলেছে, ভেরিয়েবল জিওমেট্রি। মানে এখানে ওই ফিক্স ফর্মুলা সব জায়গায় হবে, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, একটা দেশের কারণে বা একটা দেশকে কেন্দ্র করেই সমস্ত কিছু আবর্তিত হতো, এইটা যাতে না হয়। ইস্যু ভিত্তিক, যার সাথেই আমার রেলেভেন্ট আলোচনার প্রয়োজন, চুক্তির প্রয়োজন, ডিপ্লোম্যাটিক কোঅপারেশনের প্রয়োজন, মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়েছে, আপনি অর্থনৈতিক দৃষ্টিতে এই মন্ত্রিসভার কতটা সক্ষম বলে মনে করেন? যে অর্থনৈতিক যে বিরাট যে সংকট এবং সমস্যার সামনে, সেটা মোকাবেলা করার ক্ষেত্রে তাদের প্রস্তুতি কতটা?
আমি আশাবাদী, আমি বেশ আশাবাদী কয়েকটা কারণে। শুধু মন্ত্রিসভায় কে আছে সেটা তো আছেই, কিন্তু তার চেয়েও বেশি হলো যে আমরা বিএনপির গত 6-8 মাস ধরেই বিভিন্ন মানে অফিসিয়াল ক্যাম্পেইনের আগে থেকেই তারা যে বিভিন্ন বিষয় উপস্থাপন করছিল, সেখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি খুব ভালোভাবে উঠে এসছে। কর্মসংস্থান, 1 কোটি লোকের কর্মসংস্থান, বিদেশে বাংলাদেশি ওভারসিজ এমপ্লয়মেন্টে বাংলাদেশিদেরকে আরো বেশি পাঠানো এবং সেটার জন্য দক্ষতা বৃদ্ধি। তৃতীয়ত আপনার গ্লোবাল এক্সপোর্ট বাড়ানো এবং তার সাথে যে অ্যামাজনের মতো গ্লোবাল জায়ান্টরা আছে সেখানে বাংলাদেশের সংযোগ বাড়ানো। এফডিআই বাড়ানোর কথা বলেছে, ওয়ান স্টপ শপ বা সার্ভিস সেটার কথা বলেছে। আর স্মল বিজনেস, ক্ষুদ্র ব্যবসায়ী, এটার কথা। তো আমি কিন্তু আমরা একটু আগে যে আলোচনা করছিলাম, এর প্রতিটা জিনিসই কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তারা তখন যে কথাগুলো বলে এসছে, বিশেষ করে তারেক রহমান সাহেব তার বিভিন্ন বক্তৃতায় এই বিষয়গুলো তুলে ধরেছে। তো আমি আশা করব যে যেহেতু উনি এখন সরকার প্রধান, ওনার যে কৌশল বা ওনার যে অগ্রাধিকারগুলো সেগুলো যেহেতু আগে থেকে এই বিষয়গুলোতে ওনারা গুরুত্ব আরোপ করেছে, এগুলো এখন হাইলাইটেড হবে, সেই দিক থেকে একটা কনফিডেন্স আমার আছে। আর দ্বিতীয় হলো অর্থ মন্ত্রণালয়ে অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ বা অভিজ্ঞ পূর্বের মন্ত্রী হিসেবে সফল বা অভিজ্ঞতা আছে এরকম একজনকে দিয়েছে, সেটা একটা আমার মনে হয় কনফিডেন্সের বিষয়। আর তার সাথে সাথে আমি মনে করি যে মন্ত্রিসভাটা নতুন পুরনো মানে অভিজ্ঞ এবং নবীন, তার মধ্যে একটা ভারসাম্য আছে, যেখানে আপনি দেখবেন যে অনেকবার জনপ্রতিনিধি হয়েছে এরকম অনেকে কিন্তু ক্যাবিনেটে আছে। সুতরাং ওই অভিজ্ঞতাটার একটা খুব দাম আছে। তার মানে আপনি হচ্ছে মানুষের, জনগণের এবং আর্থসামাজিক অবস্থার সাথে কিন্তু এই জনপ্রতিনিধি যারা অনেকবার ছিল তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন ওই পলিসি মেকিংয়ে বা রিফর্মসে সেটার একটা ভালো রিফ্লেকশন হয়। তো এইসব মিলে আমি আশাবাদী। আমরাও আশা করি যে নতুন সরকারের যে অর্থনৈতিক নীতি, অন্তত অর্থনৈতিক পরিকল্পনায় মানুষই অগ্রাধিকার পাবে এবং মানুষই সবার সামনে থাকবে, এবং তারা যে সবার আগে বাংলাদেশ বলছে, তার অর্থনৈতিক নীতি, তার পররাষ্ট্রনীতি, তার বাণিজ্যিক নীতিতে সেটি তার প্রতিফলন ঘটবে, এটা প্রত্যাশা করি। আর ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনাকে এবং চর্চাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।